নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জিওপলিটিক্স ক্রমশ খুব জটিল হয়ে যাচ্ছে। কেন এ কথা বলছি? কারণ আমেরিকা রিসেন্টলি অপারেশন হক আই লঞ্চ করে দিয়েছে এবং সিরিয়ার ওপর বিধ্বংসী আক্রমণ চালিয়েছে। স্যার, এ আবার নতুন কি? জিওপলিটিক্স জটিল কোথায় হচ্ছে? জটিল এ কারণ কয়েকদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে অত্যন্ত খোশ মেজাজে ডোনাল্ড ট্রাম্পকে মিটিং করতে দেখা গেছিল, আর তারপর এই আক্রমণ। তো জিওপলিটিক্সে নতুন কিছু অ্যাঙ্গেল আসতে চলেছে, কাজেই এটাকে আমাদের খুব ভালো করে এখন বোঝা দরকার। এক এক করে দেখা যাক। অপারেশন হক আই এটা গতকাল হয়ে গেছে, মানে আমেরিকার সময় অনুযায়ী গতকাল। কি হয়েছে? সিরিয়ার 70টা লোকেশনে আমেরিকা এবং জর্ডনের এয়ারফোর্স একসঙ্গে বম্বিং করেছে আইসিসের ওপর, ইসলামিক স্টেট অফ সিরিয়া অ্যান্ড ইরাক অ্যান্ড সিরিয়া, যে জঙ্গি সংগঠন, তাদের ঘাঁটির ওপর, এবং প্রচুর টেরোরিস্ট মারা গেছে। জর্ডন বলতে ইয়েস, সেই দেশ যেই দেশের ক্রাউন প্রিন্সের সঙ্গে পিএম মোদি একই গাড়িতে করে ওদের দেশে মিউজিয়ামে গেছিলেন কটা দিন আগেই। এবার এই যে ব্যাপারটা হলো, হঠাৎ করে সিরিয়ার ওপর আক্রমণ, আইসিসের ওপর আক্রমণ, হঠাৎ হলোটা কি? হঠাৎ হয়েছে এটাই যে আগের মাসে, গত মাসে দুজন আমেরিকান সেনাকে আইসিসের জঙ্গিরা হত্যা করেছিল। দুজন আমেরিকার সেনা হত্যা, আর তার বদলা 70টা আইসিস ঘাঁটি বম্বিং করে উড়িয়ে দেওয়া। দিস ইজ আমেরিকা। সুপার পাওয়ার হিসেবে তো মানতে হবেই তাদের, বাস্তব। এবার আমেরিকা থেকে কিভাবে এয়ারফোর্স গিয়ে বম্বিং করলো সিরিয়ায়? আমেরিকা থেকে যায়নি। আমেরিকার যে সেন্ট কম অঞ্চল, আমেরিকার অঞ্চল নয়, আমেরিকা নিজেদের মিলিটারি ম্যাপ হিসেবে গোটা পৃথিবীকে 5টা অঞ্চলে ভাগ করে রেখেছে, আমরা জানি। তার মধ্যে যে সেন্ট্রাল কমান্ড, সেন্ট্রাল এশিয়া, তো সেই সেন্ট্রাল কমান্ডের যে বেসগুলো আছে আমেরিকার, প্রচুর দেশে বেস আছে আমেরিকার, সেই কোনো একটা দেশের বেস থেকে এয়ারফোর্স গিয়ে এই অ্যাটাকটা চালিয়ে এসছে। পাকিস্তান থেকেও হতে পারে, যদিও এই তথ্যটা পুরোপুরি ভেরিফাইড নয়। ভেরিফাইড তথ্য ছাড়া যেহেতু স্কিল বাংলা চ্যানেলে কখনো কিছু বলি না, তো অকারণে বলবো না যে পাকিস্তান থেকেই অ্যাটাক লঞ্চ হয়েছে, হতে পারে, বাট নন ভেরিফাইড, আনভেরিফাইড। সেন্টকম অঞ্চলের মধ্যে যেই দেশ পড়ছে, যে কোনো বেস থেকেই এই অ্যাটাক চালানো হয়েছে বলে হতে পারে, এখনো রিভিল হয়নি ফাইনাল। যেটা আপনাদের বলছিলাম যে কদিন আগে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সুন্দর মিটিং হয়েছে, এবং উনি ওই মজা করে, দেখবেন ওই মিটিং এর ভিডিওটা ভাইরাল হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করছে যে আপনার কটা বিয়ে? আপনাদের ওখানে তো অনেক বিয়ে থা হয়। যে সিরিয়ার প্রেসিডেন্ট বলছে না, আমার একটাই ওয়াইফ। যাই হোক, এরকম মজার ব্যাপার হয়েছে, ভিডিওটা ভাইরাল হয়েছিল। এবার এই ফর্মুলা, যেটা অ্যানালিস্টরা বলছেন, জিওপলিটিক্যাল এক্সপার্টরা বলছেন, পাকিস্তানের ওপর কি প্রয়োগ হতে চলেছে? কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী আর আসিম মুনিরের সঙ্গেও তো ডোনাল্ড ট্রাম্পের হেভি মিটিং, এবং ওখানেও তো জঙ্গিদের ডেরা একেবারে। তো সেই ব্যাপারটা আমরা বুঝবো। তবে তার আগে একটা জাস্ট আপনাদেরকে বলে দিই যে আমাদের স্কিল বাংলা চ্যানেলের পার্মানেন্ট নাম্বার হয়েছে, আমাদের চ্যানেলের অফিসিয়াল, আমার পার্সোনাল টিমের পার্মানেন্ট নাম্বার। আমি একেবারে নিজেও মুখস্থ হয়নি, নতুন নাম্বার বলে সার্চ করে লিখে দিচ্ছি আপনাদেরকে। আপনারাও প্রত্যেকে সেভ করে রাখুন মোবাইলে, আজকে কাজে না লাগুক, কোনোদিন লাগবে, ঠিক আছে? সেভ করে নিন মোবাইলে, স্কিল বাংলা হেল্পলাইন বলে, কোনোদিন খুঁজলেই পেয়ে যাবেন। 924002, ঠিক আছে, 3238 3238, স্কিল বাংলা হেল্পলাইন বলে এটাকে সেভ করে রেখে দিন। আমার পার্সোনাল টিম ফোন ধরবে কখনো আপনারা যে কোনো স্কিল প্রোগ্রামের ব্যাপারে যদি জিজ্ঞেস করতে চান। আমি বলবো আপনাদের প্রত্যেককে, যারা স্কিল বাংলা পরিবারের অংশ, আমার অত্যন্ত কাছের মানুষ আপনারা, 2025-এ লাস্ট চান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখে নেওয়ার। 2026-এ 6-7 মাসের মধ্যে আসবে না এই প্রোগ্রাম আবার। বছরের শেষ প্রান্তে এসে দেরি করবেন না, বেস্ট ডিসিশন নিন। ইন্ডিয়ার বেস্ট ফ্যাকাল্টি বাঙালি যারা বাংলা ভাষায় পড়াবেন এই কোর্সে, এবং যিনি খুব একটা সড়গড় নন এসব টেকনিক্যাল ব্যাপারে, নর্মাল এইচএস পাস হলেই হবে। আপনাদেরকে
এই এআই কোর্সের মধ্যে একটা বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে বেসিক লেভেল শিখে নেওয়ার জন্য। একটা কোর্সেই দুটো কোর্স সবাইকেই দিয়েছি আমরা, ইউটিউবে অ্যানাউন্স করিনি, যেটুকু বলি তার থেকে বেশিই দিই, যারা কোর্স করছেন তারা জানেন। আজকে প্রথম অ্যানাউন্স করলাম, তো দুটো কোর্স পেয়ে যাবেন। এবং আগে তো ডিটেলস জেনে নিন, তারপর ডিসিশন নেবেন আপনার কাজে আসবে কি, আপনি ভর্তি হবেন কি না হবেন। এই নাম্বারে এখনই ফোন করে নিন, কল করে নিন, ডিটেলস জেনে নিন, তারপর ডিসিশন নিন। 2025-এর বেস্ট ডিসিশনটা নিজের জীবনে নিয়ে নিন, এটুকু বলবো। কারণ উদ্যমেন হি সিদ্ধান্তি কার্যানি ন হি মনোরথই ন হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। তাই তো আপনাকে কিছু উদ্যম নিতে হবে, তাতেই কার্যসিদ্ধি হবে। মনে মনে ইচ্ছা থাকলে হবে না যে আমি একদিন অমুক করব তমুক করব, করে ফেলতে হবে। সেই পুরনো কথা, সংস্কৃত শ্লোক, একইভাবে রেলিভেন্ট আমাদের জীবনে, তো করে ফেলুন। যাই হোক, যে আলোচনায় আমরা ছিলাম সেই আলোচনায় চলে আসি। সেটা হচ্ছে পাকিস্তানের ওপরে কি একই ফর্মুলা অ্যাপ্লাই হবে? কারণ লাদেন যখন লুকিয়েছিল পাকিস্তানে, ওসামা বিন লাদেন, সেম ফর্মুলাই তো অ্যাপ্লাই হয়েছিল। এবং জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা অবাক দেখে যে সিরিয়া অফিসিয়ালি সাপোর্ট করলো ইউএসকে, যে থ্যাংক ইউ আমাদের দেশে বম্বিং করার জন্য, আহা কি মজা, আমাদের দেশে আপনারা এসে বম্বিং করেছেন, ওহো ধন্য হয়ে গেলাম, আইসিস জঙ্গিদের মেরেছেন, খুব ভালো হয়েছে। আমেরিকা এতটাই কন্ট্রোলে নিয়েছে এই দেশগুলোকে যে কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে গিয়ে আমেরিকা মেরে আসছে। যদি এরকম হতো, সিরিয়ার সরকার এই আইসিস জঙ্গিদের সামলাতে পারছে না, সিরিয়ার সরকার বলতো যে আমেরিকা আমাদের একটু সাপোর্ট দিন, আমরা মারি, এটাই তো সম্মানের হতো, তাই না? কিন্তু সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে আমেরিকা ঢুকে মেরে এলো, এবং সিরিয়ার আমেরিকার বিরুদ্ধে কথা বলারও সাহস নেই। সিরিয়ার প্রেসিডেন্ট জানে পরের দিন গদি উল্টে দেবে আমেরিকা। আমেরিকাকে বলছে থ্যাংক ইউ, ভালো করেছেন, মেরেছেন, আবার যখন ইচ্ছা ঘরে ঢুকে মেরে যাবেন। এবং সেম কাণ্ড আমেরিকা পাকিস্তানের সঙ্গেও করবে। আসিম মুনির এবং শাহবাজ শরীফ বা যখন যে পিএম থাকবে তাকে এতটাই কন্ট্রোলে নেবে যে আমেরিকার যখন মনে হবে জল মাথার উপর দিয়ে যাচ্ছে, পাকিস্তানে ঢুকে মেরে আসবে জঙ্গিদের, এবং সার্বভৌমত্ব লঙ্ঘিত হলেও আসিম মুনির বলবে থ্যাংক ইউ, ভাগ্যিস মেরে গেলেন, কি সুন্দর কাজ হলো, আমি ভাবছিলাম কাল পরশু মারবো ওদের, থ্যাংক ইউ স্যার। এছাড়া কোনো রাস্তা নেই। আমেরিকা এখনো পৃথিবীর এই সমস্ত দেশের ওপর এতটা কন্ট্রোল রাখে, সেই জন্য আমেরিকা। এবং ওদের যে সেক্রেটারি অফ ডিফেন্স, মানে এখনকার ভাষায় তো সেক্রেটারি অফ ওয়ার, ওরা তো ওই ডিপার্টমেন্ট অফ ডিফেন্সকে ডিফেন্স ডিপার্টমেন্ট অফ ওয়ার বলে দিয়েছে কয়েক মাস আগে, সে টুইট করছে অফিসিয়ালি, ইফ ইউ টার্গেট আমেরিকানস এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, আমেরিকা উইল হন্ট ইউ। পৃথিবীর কোন জায়গায় যদি আমেরিকানদের টার্গেট করেছো, পুরো ইসরায়েলি ল্যাঙ্গুয়েজ না, ইসরায়েল এই পদ্ধতিতে কাজ করতো না, আমেরিকা শুরু করেছে এই পদ্ধতিতে কাজ করা। এবার এখানে ভারতবর্ষের ভিউ পয়েন্ট কি? আমরা তো ইস্যু ভিত্তিক ডিসিশন নিই, আমরা তো আবেগে চলি না যে আমেরিকা এখন আমাদের বন্ধু নয়, অতএব আমেরিকা যা করবে মুর্দাবাদ। না, আমাদের বোধ বুদ্ধি আছে বিচার করার মতো। যেখানে জঙ্গি মরছে, র্যাডিকাল মানসিকতার বিচারধারার অমানুষ মরছে, সেখানে ঠিক আছে, উই সাপোর্ট। এবং ভারতবর্ষ ঢাকঢোল পেটায়নি। সার্চ করে দেখে নিন গুগলে, সিরিয়া কত দূরের দেশ, রিলিজিয়ান সিরিয়ার মানুষদের ইসলাম, ভারতবর্ষের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষদের রিলিজিয়ানের সঙ্গে মিলছে না। তো কোনো রিলিজিয়ানের দিক থেকে বা প্রতিবেশী সেসব দিক থেকে কোনো কিছু না, জাস্ট মানুষ বলে, যে মানুষের হেল্প করব বলে, সেম রিলিজিয়ান বা সেম প্রতিবেশী, কিচ্ছু না। ইন্ডিয়া লাগাতার হিউম্যানিটারিয়ান এড পাঠিয়ে গেছে সিরিয়াতে, কত টাকা ইন্ডিয়া খরচ করে গেছে এবং খরচ করে যাচ্ছে চুপচাপ। যে সিরিয়ার অবস্থা খারাপ, জঙ্গিদের অত্যাচারে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, সিরিয়ার মানুষ যারা, তারা ভালো থাক। মনুষ্যত্বের ধর্ম থেকে ভারতবর্ষ কখনো চ্যুত হয় না। এত শত্রুতার পরেও বিভিন্ন দেশের,
সব দেশে ইন্ডিয়া এইভাবেই সাপোর্ট পাঠিয়ে গেছে এবং যায়। আর আমাদের যে ওএনজিসির একটা বড় স্টেক রয়েছে সিরিয়ার এনার্জি ফিল্ডে। তো সিরিয়াতে যদি সবকিছু নর্মাল হয়ে যায়, গণতন্ত্র ফিরে আসে, মানুষ স্বাভাবিকভাবে বাঁচে, ইন্ডিয়ার ইকোনমিক লাভও আছে, ওএনজিসি ওখানে কাজকর্ম শুরু করতে পারবে। তো ভারত সব রকম ভাবে জঙ্গি দমনের যে কোনো কার্যকলাপ তো সাপোর্ট করবে। এবং কয়েকটা কথা আমি তো হোপফুল, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আপনারা নিজেদের মতামত জানাবেন। দেখুন, একটা কথা আপনাকে বিশ্বাস করতে হবে যদি পৃথিবীর ভালো চান, যে ডেমোক্রেসি ছাড়া কোনো বিকল্প নেই। ডেমোক্রেসি কি বলে? ডেমোক্রেসি বলে যে আপনার যদি কোনো ইডিওলজি আছে, আমি এইভাবে দেশ চালাতে চাই, আপনি মানুষের কাছে যান, মানুষকে বোঝান, মানুষ যদি আপনাকে সাপোর্ট করে, মানুষ ভোট দেবে, আপনি সেইভাবে 5 বছর, কোনো দেশে 4 বছর, যাদের যেরকম সিস্টেম সেই অনুযায়ী দেশ চালাবেন। আর যারা ডেমোক্রেসির এগেনস্টে তারা কি বলে? ওসব শুনবো না, এটা আমাদের মতাদর্শ। বিভিন্ন জায়গায় আলাদা আলাদা মতাদর্শ, হাজারটা স্বৈরাচারী গোষ্ঠীর হাজারটা মতাদর্শ থাকতে পারে, প্রত্যেকে ভাবছে আমার মতাদর্শই ঠিক, এটা না মানলেই আমি লোককে গিয়ে গুলি করে মারবো। এইভাবে কোনোদিন সমাধান হতে পারে? আজকে এর মনে হচ্ছে আমি লোককে গিয়ে গুলি করে মারবো, আমি ঠিক, কালকে আরেকজনের মনে হবে তার মতাদর্শ ঠিক, সে গিয়ে গুলি করে মারবে। ভারতবর্ষ 47 সাল থেকে, স্বাধীনতার পর থেকে ডেমোক্রেসি মেনটেন করে গেছে। যে দলই হোক, যে রাজনৈতিক দল, অরাজনৈতিক গোষ্ঠী, সামাজিক গোষ্ঠী, সেগমেন্ট, ভাই এটা আমার মতাদর্শ, এই আমি তোমাদের বোঝালাম, যদি তোমরা বোঝো তো আমাদের সাপোর্ট করো। এটা ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না। যদি আইসিসের মতো হাতে বন্দুক তুলে নিয়ে কোনো দেশকে শাসন হয়, ফেল। সারা পৃথিবী দেখেছে এইভাবে চলতে পারে না, আলটিমেটলি মানুষ মারা যায়। আশার কথা কি? আশার কথা, মানুষ বুঝতে পারছে যে বিভিন্ন ইডিওলজি বা মতাদর্শের নামে কিছু গোষ্ঠীর নেতা তারা ল্যাভিশ লাইফ লিড করছে এবং তার ফলোয়ারদের তাতিয়ে দিয়ে, খেপিয়ে দিয়ে, যে মারামারি কর মতাদর্শের জন্য, তাদের জাস্ট ইউজ করছে। এইটা লাস্ট কিছু দশকে, কিছু বছরে মানুষ ফিল করেছে। মানুষকে কতদিন আপনি বোকা বানিয়ে রাখবেন? আইসিস ইয়াং ছেলেরা তো সাপোর্ট করেছিল সিরিয়া, ইরাকে, না হলে ওদের সংখ্যা এত বাড়লো কি করে? যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মতাদর্শে দেশ চললে হেভি হবে, সবাই ভালো থাকবে। আজকে আইসিস জায়গা হারাচ্ছে, মানুষ সাপোর্ট বন্ধ করছে। মানুষের সাপোর্ট বন্ধ না হলে কোনোদিন মিলিটারি অ্যাকশন দিয়ে আপনি কোনো আন্দোলনকে দমাতে পারবেন না। কারণ মানুষ বুঝতে পারছে, ভাই কি সব বলেছিল ভালো থাকবো, এত প্রাণ দিয়ে দিলাম, প্রত্যেক পরিবার থেকে এতজন করে মারা গেল, উল্টে তো খারাপ আছি আমরা। আর এসব কি, এসব ভুল কাজ হচ্ছে। নেতারা তো বেশ বিদেশে ভালো লাইফ কাটাচ্ছে, আমাদের যারা নেতা। আপনি ভারতবর্ষের কথা দেখুন, মাওবাদী, মাওয়িস্ট, সাধারণ মানুষ সাপোর্ট করেছিল, মাওবাদী হয়েছিল অনেক সাধারণ ঘরের ছেলে মেয়েরা, তবে না মাওবাদীরা দলে বেড়েছিল। আজকে পুলিশ বা মিলিটারি গিয়ে দমন করে দিচ্ছে এমনটা নয়, সাধারণ মানুষেরও সাপোর্ট কমছে, তবে সাধারণ মানুষ পুলিশ মিলিটারিকে খবর দিচ্ছে এখানে আছে ধরুন। কারণ সাধারণ মানুষ বুঝতে পারছে যে ভাই আমাদের তো পুরো বোকা বানানো হয়েছে, যে মাওবাদী আন্দোলন এই হবে ওই হবে। এই বাবা, বড় বড় নেতারা আরামসে আছে, আমরা গুলি খেয়ে মরছি। আন্দোলন করেও দেখা যাচ্ছে যে কথাটার হবে ভেবে আন্দোলন করলাম সেটা আর হচ্ছে না, আমাদের তো ইউজ করা হচ্ছে। দেখুন মানুষ সরে আসছে এদের সঙ্গে থেকে। যারা সুইসাইড বম্বার, বুকে বোম বেঁধে ফাটতে চলে যায়, যে ফাটলেই ডিরেক্ট কোনো একটা নির্দিষ্ট হেভেনে তারা পৌঁছাবে, আজকে বিভিন্ন জায়গা থেকে 1-2% হলেও আওয়াজ উঠছে যে ভাই যদি ফাটলেই ডিরেক্ট হেভেনে যাওয়া যায়, তাহলে যে নেতা, যে এদের ট্রেনিং দিচ্ছে ফাটার জন্য, সে এতদিন ফেটে কেন উপরে গেল না? এদেরকে কেন ফাটতে পাঠাচ্ছে বুকে বোম বেঁধে? আশা জাগছে। এখন অনেক কাজ বাকি, রাতারাতি হয়ও না কোনো সমাজ পরিবর্তন, বাট এটুকু আশা জাগছে। তাই ভারত টেরোরিজম যেখানে দমন হচ্ছে তার সঙ্গে তো অবশ্যই থাকবে। আপনি দেখুন পৃথিবীতে না বিভাজন কোথায়? 4-5টা জায়গায় মূলত। একদম যদি পয়েন্ট করেন, সমস্যা সেখানেই যখন আপনি কিছু একটা বিশ্বাস করেন এবং আপনি লোককে বলে বেড়াচ্ছেন আমি এটা বিশ্বাস করি, এই বিশ্বাস যারা যারা করছে না সবার আমি গিয়ে গলা কাটবো। সমস্যা তো এখানেই। সারা পৃথিবীতে সবাই একই জিনিস বিশ্বাস করবে এটা তো হয় না। সারা পৃথিবীতে
সবাই সেটাই বিশ্বাস কেন ফলো করতে বাধ্য, যেটা সায়েন্স। কেউ বলতে পারবে না আমি মানি না যে সূর্যের অবদান। আরে সূর্য সায়েন্স, সবাই মানতে বাধ্য। সূর্য না উঠলে ক্রিয়েশন শেষ হয়ে যাবে, ইউনিভার্সাল, সনাতন, তো সেটাকে সবাই মানতে বাধ্য। এছাড়া বিলিফ সিস্টেম তো সবার আলাদাই হবে। আমি হয়তো ফ্রাইড রাইস ভালো খাই, আর একজন হয়তো পোলাও ভালো খায়। আমি বলে বেড়াচ্ছি যে যে ফ্রাইড রাইস অপছন্দ করে সবার আমি গলা কাটবো। যে যেটা ভালো খায় খাক না। তো বিভাজন কোথায়? সারা পৃথিবীতে মেন 4-5টা জায়গা আমরা যদি দেখি, সারা পৃথিবীর ক্ষেত্রে মূল সমস্যা হোয়াইট ব্ল্যাক। এটা আমাদের দেশে আমরা বুঝবো না, বিদেশের ক্ষেত্রে যে হোয়াইট মানুষটা হচ্ছে উঁচু শ্রেণীর, আর যারা ব্ল্যাক কালো গায়ের চামড়া তারা হচ্ছে নিচু। লাস্ট কিছু বছরে অনেক অগ্রগতি হয়েছে। স্যার সব পাল্টে যায়নি স্যার, এখনো স্যার জানি সব পাল্টে যায়নি। আমাদের অ্যাপ্রোচ কি থাকবে, দৃষ্টিভঙ্গি কি থাকবে? ওই তো এখনো মারামারি হচ্ছে, কেবল ওইগুলোকেই আইডেন্টিফাই করব, নাকি আস্তে আস্তে সমাজ কিছু বেটার দিকে যাচ্ছে সেটাকে আইডেন্টিফাই করে সেটার প্রচার করে আরো বেটার করব? খুদ তো সবাই ধরতে পারে, চলুন না কিছু 1% বেটার কাজ করার চেষ্টা করি। যখন বারাক ওবামা একজন কালো চামড়ার মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হন, তার মানে অনেকটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আরো অনেক পথ এগোনো বাকি। আমরা আবার দেখব পৃথিবীর অনেক দেশে রিলিজিয়ান নিয়ে সমস্যা, যে এ এক্স রিলিজিয়ান ও ওয়াই রিলিজিয়ান মারামারি করছে। রিলিজিয়ান মানে কেবল একটা দুটো রিলিজিয়ান না, এরকম তো অনেক কিছু বিশ্বাস বিলিফ সিস্টেম সারা পৃথিবীতে আছে। অনেক বিলিফ সিস্টেমের ফলোয়াররা সংখ্যায় কম বলে আমরা হয়তো জানতে পারি না, আমরা ভাবি এই দুটো রিলিজিয়ানই হয়তো মারামারি করে, তা নয়। বাট রিলিজিয়ানও আস্তে আস্তে মানুষ ছাড়ছে। ইউরোপে প্রচুর মানুষ রিলিজিয়ান ছাড়ছেন, আমেরিকায় প্রচুর মানুষ রিলিজিয়ান ছাড়ছেন, এবং নেক্সট 25 থেকে 30 বছরে মিলিয়ে নেবেন আপনার এখন মনে হচ্ছে অসম্ভব, বাট সম্ভব হবে। আপনি ভেবে দেখুন তো 25 বছর আগে, 50 বছর আগে যারা সিনিয়র তারা ভেবে দেখুন তো, কাস্ট জাতি ভারতবর্ষের সমাজে, আর আজকে কাস্ট জাতি আমূল পরিবর্তন হয়ে গেছে না? পুরোপুরি কি চলে গেছে? যায়নি, বাট 50 বছর আগে, 2 প্রজন্ম আগে বা 1 প্রজন্ম আগে অন্য জাতে বিয়ে করা আর আজকে অন্য জাতে বিয়ে করা, আপনারা ভেবেছিলেন 30-40 বছর আগে যে এতটা ইজি হয়ে যাবে? পাল্টেছে তো। আর তো মানুষ জাত নিয়ে অতটা মারামারি করে না। ইয়েস আছে, এখনো আছে। নেগেটিভ দিকটা দেখবেন না, পজিটিভ দিকটা দেখুন। তখন ভাবতে পারেননি কিন্তু পাল্টাবে। কিছু লোক ভেবেছিল, তারা চেষ্টা করেছিল, তার ফল এটা। তো আজকেও হয়তো আপনারা অনেকে ভাবছেন তো রিলিজিয়ানের ঝামেলা মিটবে না। রিলিজিয়ান মানুষকে কি বুঝিয়েছিল? সেই সময় সমাজে দরকার ছিল, না হলে মানুষ কোনো দিশা খুঁজে পেত না। রিলিজিয়ান একটা সময় নিজের প্রয়োজনীয় কাজটাও করেছে সমাজে। রিলিজিয়ান মানুষকে কি বলে যে এই এই জিনিসগুলো তুমি জীবনে ফলো করো, XYZ ABC বিভিন্ন রিলিজিয়ান, তাহলে তুমি মৃত্যুর পর এটা 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 পাবে। কোন রিলিজিয়ান বলে মৃত্যুর পর তুমি হেভেনে গিয়ে ভালো খাবার পাবে, কোন রিলিজিয়ান বলে মৃত্যুর পর তুমি হেভেনে গিয়ে অমুক 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 জিনিস পাবে। এবার মানুষের যত লাইফস্টাইল বেটার হচ্ছে, মানুষ দেখছে ভাই এই জিনিসগুলো তো আমি এখানেই জীবনে পেয়ে যাচ্ছি, আবার আমি মৃত্যুর পর পেতে যাবো কোন দুঃখে? মানুষের ওই হাতছানিটা কমছে হেভেনের প্রতি। বিভিন্ন রিলিজিয়ান, বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন ভাষায় হেভেনকে বিভিন্ন রকম বলা হয়েছে। আলটিমেটলি তো একটা প্রাইজ, এইগুলো মেনে চললে ওটা গিয়ে পাবে। মানুষ এটাও কোশ্চেন করছে, ভাই আমি তো মরে গেলে আমার তো বডিটা থাকবে না। সদ্গুরু তার ভিডিও ভাইরাল, যে তুমি যখন মরেই যাবে, হেভেনে যেতে গেলে তো আগে মরতে হবে, তো মরে গেলে তো বডিটা থাকছে না, তারপর তুমি হেভেনে গিয়ে গুড ফুড, কোন জায়গা থেকে বলা হচ্ছে ভার্জিন গার্লস, এসব নিয়ে করবেটা কি? সদ্গুরুর সেই ভাইরাল ভিডিও, লোকে যুক্তি দিয়ে ভাবছে সত্যিই তো। তো তোকে লোকে রিলিজিয়ান থেকেও সরে আসছে, বিভেদ কমছে। এবং জেন্ডার, ভাবুন তো যারা সিনিয়র আছেন 50 বছর আগে, চেঞ্জটা আস্তে আস্তে ভাবুন। মেয়েদের পড়াশোনা খারাপ একদম পুরোনো দিনে, তারপর ভাবুন তো পড়াশোনা ভালো, ঠিক আছে ওই গার্লস স্কুলে পড়ো, কলেজে ছেলে মেয়ে একসঙ্গে পড়তে হবে না। তারপর ভাবুন তো ঠিক আছে বিএ পাসটা করা ভালো, তাতে ছেলে মেয়েকে ভালো করে মানুষ করতে পারবে, কিন্তু চাকরি করা ভালো না। তারপর দেখুন তো
চাকরি করে নিজের পায়ে তো দাঁড়াবেই, কিন্তু যাতে একটা টিচারের চাকরি হয়, ঠিক টাইমে বাড়ি ফিরে আসতে পারো। তারপর ভাবুন তো, এখন আপনাদের কন্যা সন্তানেরা, আপনারা বাবারা কি বলেন? মাথা উঁচু করে কাজ করো মা, যা ইচ্ছে চাকরি করো, যা ইচ্ছে ব্যবসা করো, তোমার পিছনে আমরা আছি। ছেলে মেয়ে কেউ কম নয়, বলেন তো? হয়েছে তো 50 বছরে চেঞ্জ। তো জেন্ডার যে বিভাজন সেটাও কমছে, নেক্সট 25 বছরে আরো দ্রুত কমবে, এবং মানুষ সায়েন্সের দিকে আসছে। সায়েন্স আবার 3 রকম হয়। একটা মেটেরিয়াল সায়েন্স, যেটাকে দীর্ঘদিন মানুষ অবসলিট করে রেখে দিয়েছিল, যে না 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 পৃথিবী ঘোরে, এই না পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে। একজন বলেছিল পৃথিবী ঘোরে, তাকে তো পিটিয়ে ছাতু বানানো হয়েছিল। এখন সবাই জানি না পৃথিবীই ঘোরে। এবং এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেটেরিয়াল সায়েন্স দিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। আমি 150 বছর আগে জন্মালে দেখতে পেতাম না, কোনো সায়েন্টিস্ট এইটা দিয়েছে বলে আমি দেখতে পাচ্ছি, আমার জীবন চলছে। যদিও 150 বছর আগে জন্মালে আমার মনে হয় চোখটাও ভালো থাকতো, এখনকার টেকনোলজির খারাপ এফেক্টেই চোখও খারাপ হচ্ছে আমাদের, সেটা কথা না। নেক্সট সায়েন্স, সেটা হচ্ছে নিজের ইনার ওয়েলবিং। মানুষ স্পিরিচুয়ালিটির পথে আসছে আবারও। ভণ্ড স্পিরিচুয়ালিটি না, মাঝে সব ভণ্ড স্পিরিচুয়ালিটিতে ভরে গেছিল, আবার রেকটিফাই হয়ে অরিজিনাল স্পিরিচুয়ালিটিতে যাচ্ছে। সাধনা, নিজের সাধনার প্রসেস একা। মানুষ যোগা করছে সারা পৃথিবী জুড়ে। সারা পৃথিবী জুড়ে আপনি দেখে নিন, ভারতবর্ষে না, যে যোগার মাধ্যমে আমরা বডিকে কি করে ভালো রাখবো, সুস্থ রাখবো, তার সায়েন্স। মানুষ মেডিটেশন করছে, আমার ব্রেনকে, মাইন্ডকে কি করে ভালো রাখবো, তার সায়েন্স। আর একটা জিনিস হচ্ছে, এটা তো গেল মেটেরিয়াল সায়েন্স, এটা গেল ইন্ডিভিজুয়ালস বেটারমেন্টের সায়েন্স। আর মানুষের একটা নেচার আছে দলবদ্ধ হয়ে কাজ করা। আগে মানুষ দলবদ্ধ হয়ে, ওকে এক ঘরে করব, ওর মেয়ের 14 বছর হয়ে গেছে, বিয়ে হয়নি, চল গিয়ে একটু শাসিয়ে আসি। দলবদ্ধ হয়ে কাজ করার মানুষের একটা নেচার আছে। এখন মানুষ দলবদ্ধ হয়ে এনজিও করে। আমার তো প্রচুর স্টুডেন্ট বিভিন্ন এনজিও চালায়। খারাপ তো অনেক কিছুই আমরা আলোচনা করি, কিছু ভালো কথাও বলি না। এবং আমারও ইচ্ছে আছে, আমি কয়েকদিন পর একটা উদ্যোগ নেব এই চ্যানেল থেকে, যে আপনারা যারা যারা কোনো এনজিওর সঙ্গে যুক্ত, একটা মেল আইডি দিয়ে দেবো, আপনারা মেল করবেন, আপনাদের এনজিওকে আমরা সাপোর্ট করব স্কিল বাংলার তরফ থেকে, প্রচারের মাধ্যমে হোক, কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্টের মাধ্যমে হোক, আমি যেখানে যেখানে পারবো গিয়ে হোক, আরো যত রকম ভাবে পারা যায়, কোনো লিগ্যাল ব্যাপারে সাপোর্ট দেওয়ার থাকলে সেখানে হোক। তো ওভারঅল বেটারমেন্ট হচ্ছে, আমরা সবাই চেষ্টা করলে আরো দ্রুত হবে। আর সবার চেষ্টার আগে আপনি নিজের বেটারমেন্টটা কিন্তু নিজে করুন, ঠিক আছে? দ্রুত ফোন করে নিন, আমার পার্সোনাল টিম ধরবে, এবং 2025-এর বেস্ট ডিসিশনটা নিয়ে নিন। নিজের বেটারমেন্টের মধ্যে দিয়েই শুরু করুন ফ্যামিলি অ্যান্ড সমাজের বেটারমেন্ট। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে।